মিয়ানমারের রাখাইন রাজ্যে তীব্র গৃহযুদ্ধ চলছে, প্রাণহানি নিত্যদিনের ঘটনা। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি স্বায়ত্ত শাসনের দাবিতে রাজ্যটির অনেকটাই দখল করে নিয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনী হাল ছাড়তে মোটেই রাজি নয়। রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় এই লড়াইয়ের মাঝে আটকে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতার শিকারও হচ্ছে। The Arkan army and the Burmese military use Rohingyas communities' decades-long persecutions and vulnerability, take advantage of this Rohingya situations in their favor. লড়াইরত এই দুই পক্ষ রোহিঙ্গাদের বিরুদ্ধে শুধু ব্যাপক নৃশংসতাই চালাচ্ছে না, তাদেরকে নিজেদের পক্ষে লড়াইয়েও নিয়োজিত করছে। আর কিন্তু বলা জড়িয়ে দড়ি নিয়ে গিয়ে দিই এটা বোধন গুরু পাঁচা দিন দড়ি ওরে নিয়ে গিয়ে দিই এটা ফারে দিয়ে দিই মিলিটারি করে দিয়ে দেয় নিজে আর দিয়ে আর জাতরে কি করে জুলুম করাবার আর দিয়ে আর বাম্মা মুরব্বী ধরানোর মানুষের দিন আর জুলুম করেন আর জুলুম নগর দিলে আর চাপ দেয়। রোহিঙ্গারা অনেক দিন ধরেই মিয়ানমারে নিপীড়নের শিকার হচ্ছেন। 2017 সালে গণ বিতাড়নের শিকার অনেক রোহিঙ্গা দেশ ত্যাগে বাধ্য হন। তারা মূলত প্রতিবেশী বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। এখানে তাদের চাকুরি এবং অন্যান্য সুযোগ সুবিধা নেই বললেই চলে। রোহিঙ্গাদেরকে নিজ দেশের নাগরিক মনে করে না মিয়ানমার, তাদেরকে নাগরিকত্ব দিতেও আগ্রহী নয় বৌদ্ধ প্রধান রাষ্ট্রটি। ফলে রোহিঙ্গারা বিশ্বের অন্যতম বড় রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। And many of the citizens see Rohingya as a, how can I say, alien. রোহিঙ্গাদের কিছু বিদ্রোহী গোষ্ঠী রাখাইনে ফিরে যেতে সশস্ত্র সংগ্রামের পথও বেছে নিয়েছে। At least they can still make a kind of guerrilla war to attack the AA or whatever, in the regions. রোহিঙ্গাদের জীবনে রাখাইনে গৃহযুদ্ধের প্রভাব কি, তাদের ভবিষ্যৎই বা কি, তারা কি শীঘ্রই ঘরে ফিরতে পারবে? আমরা বাংলাদেশের কক্সবাজারে, এখানে মাত্র 24 বর্গ কিলোমিটার এলাকায় তৈরি শরণার্থী শিবিরে 10 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। শিবিরটি মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তের খুব কাছে অবস্থিত। রাখাইন হল রোহিঙ্গাদের মূল আবাসস্থল, কিন্তু গত কয়েক দশকে সামরিক দমনপীড়ন আর সাম্প্রদায়িক সংঘাতের কারণে অনেকেই সেখান থেকে পালিয়ে কক্সবাজারে চলে এসেছেন। অল্প সংখ্যক রোহিঙ্গা এখনও রাখাইনে রয়েছেন, তবে তাদেরও এক বড় অংশ সাম্প্রতিক মাসগুলোতে আরাকান আর্মি আর মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যকার যুদ্ধের কারণে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং অধিকাংশই বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। কিন্তু এই সংঘাতের কারণ কি? রাখাইন রাজ্যে ত্রিমুখী যুদ্ধ চলছে। মিয়ানমারের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের উপর দমন পীড়ন চালিয়েছে। মূলত মুসলমান এই সম্প্রদায়ের সঙ্গে স্থানীয় রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের বিরোধ রয়েছে। আর এখানেই আরাকান আর্মি গুরুত্বপূর্ণ, কারণ মূলত বৌদ্ধরা রাখাইনে স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সুতরাং মূল লড়াইটা হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে। আর এই দুই পক্ষই সংঘাতের মাঝে আটকা পড়া রোহিঙ্গাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হলো কিভাবে? Communal tensions between the Buddhist Rakhine and the Muslim Rohingya populations in the Rakhine state go back a really long time. জেসমিন লর্ডস জার্মান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটির মিয়ানমার বিশেষজ্ঞ। At least until the time of colonial rule, when there was a lot of divide and rule policies by the colonial regime. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৌদ্ধ রাখাইন গোষ্ঠী জাপানি বাহিনীর পক্ষ নিয়েছিল, আর রোহিঙ্গাদের মুসলমান গ্রামগুলো ব্রিটিশ বাহিনীর প্রতি অনুগত ছিল। সংশ্লিষ্ট অঞ্চলে তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলছিল। জাপানি বাহিনীর আগমনে দুই গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় অনেক মানুষ প্রাণ হারান। 1942 সালে জাপানি বাহিনী বার্মা আক্রমণের পর আন্তঃসাম্প্রদায়িক সংঘাত ছাড়াও 22,000-এর মতো রোহিঙ্গাকে তৎকালীন ব্রিটিশ নিয়ন্ত্রিত বাংলায় বিতাড়ন করা হয়েছিল। তবে এই ইতিহাসের একটি ভিন্ন দিকও রয়েছে। Since colonialism, the British colonial rulers, imported many of the workers from India.
অংথুন আইয়েন ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি মিয়ানমারের একজন পরিচালক। So that is one part of the problem. And secondly, during the Second World War, many of the India living in Myanmar, they are repatriated through the Bangladesh border, going back to India. দুই সম্প্রদায়ের মধ্যকার সেই উত্তেজনা অনেকের বিবেচনায় এখনও রয়ে গেছে, আর রোহিঙ্গা সম্প্রদায় ক্রমশ তাদের ভিটেমাটি হারাচ্ছে, তাদের পরিচয়ও সংকটের মুখে রয়েছে। It is the crisis of identity. ওয়াই নু নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার ও নারী অধিকার কর্মী। Burma is saying these people are Bengali. They are not our people. The Rohingya are saying we are native people of Rakhine. We are indigenous people. We are not Bengali. Although we are similar in many ways with Bengali, we are not ethnically Bengali. We have our own ethnicity, and thus we have rights within Rakhine. মিয়ানমার 1948 সালে স্বাধীন হওয়ার পরও বিভিন্ন সময় রোহিঙ্গাদের দেশত্যাগ করতে হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা, সামরিক দমনপীড়ন এবং সর্বশেষ গৃহযুদ্ধের কারণে। Well, initially what played a role was mostly Buddhist nationalism as well as anti-Muslim discrimination and anti-Muslim sentiments. At the same time, both the Myanmar military and then later the Arakan army have resorted to rhetoric that kind of framed the Rohingya as what they called Muslim terrorists. So we see a very politicized religious discourse here. Religion has been used both by the Rakhine politicians and Burma as a state. And the military has used Buddhist nationalism throughout the country, not only against the Rohingya, but also other religious minorities to instill fear and to promote their control over the territory. বর্তমানে অল্প সংখ্যক রোহিঙ্গা মূলত উত্তর রাখাইনে অবস্থান করছেন, তবে এই সম্প্রদায়ের অধিকাংশ মানুষের অবস্থান বাংলাদেশের জনাকীর্ণ রোহিঙ্গা শরণার্থী শিবিরে। মিয়ানমারের রাখাইন রাজ্যের দিকে আরও নিবিড়ভাবে তাকাই চলুন। 2021 সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচি সরকারের পতন ঘটলে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে সাধারণ জনতা, বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের অঞ্চলে। রাখাইনের যুদ্ধক্ষেত্রে আরাকান আর্মি বেশ এগিয়েছে এবং বেশ কিছু শহর ও সামরিক চৌকি দখল করে নিয়েছে। রাখাইন রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের সামরিক শক্তি হচ্ছে বিচ্ছিন্নতাবাদী এই বাহিনী। জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসেবে গৃহযুদ্ধের কারণে রাখাইনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন 5 লাখের মতো মানুষ, আর 1.5 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। তারা ইতোমধ্যে বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাসরত তাদের সম্প্রদায়ের মানুষের সঙ্গে থাকছেন। 2017 সালে সুচি যখন ক্ষমতায়, তখন রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছিল সেনাবাহিনী। তখন 7.5 লাখের বেশি রোহিঙ্গা দেশত্যাগ করেন। রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করায় মিয়ানমার সরকারের নিন্দা করেছে আন্তর্জাতিক সমাজ। মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে একে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। যদিও আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর নিপীড়ন চালাচ্ছে, তা সত্ত্বেও বাহিনীটি বলছে যে তারা রোহিঙ্গাদেরকে সঙ্গে নিয়ে রাখাইনে স্বায়ত্তশাসিত অঞ্চল গড়তে চায়। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন। তারা এখানে বৈষম্যের শিকার হচ্ছে, তাদের গ্রাম জ্বালিয়ে দেয়া হচ্ছে, কাজ করতে বা মুক্তভাবে চলতে দেয়া হচ্ছে না, এবং তারা গ্রেপ্তারের হুমকিতে রয়েছে। সম্প্রতি মিয়ানমার সফরের পর বলেন জাতিসংঘের শরণার্থী প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। তাদেরকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হচ্ছে এবং নিয়োগ করা হচ্ছে। তাদের নিত্যদিনের জীবন বর্ণবাদ এবং ভয় দিয়ে সংজ্ঞায়িত, বলেন তিনি। কক্সবাজারে ডয়চে ভ্যালে 19 বছর বয়সী এক রোহিঙ্গা তরুণের সঙ্গে কথা বলেছে। ওই তরুণ জানান, রাখাইনে তাকে আরাকান আর্মির পক্ষে কাজ করতে বাধ্য করা হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশে পালিয়ে এসেছেন তিনি। আর দরিয়ার প্রথম আর যেইটা লই যাবে যেইটা ট্রেনিং দিন যেইটা আমাদের কান বুতমিকে মাকফার আছে না মানে যেইটা দহবের এলাকায় ইয়ার আমার ট্রেনিং দিন। আরেক রোহিঙ্গা শরণার্থী জানিয়েছেন যে
তিনি সহ আরও 63 জনকে কক্সবাজারের শিবির থেকে একটি রোহিঙ্গা গোষ্ঠী জোর করে ধরে নিয়ে টাকার বিনিময়ে মিয়ানমার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। এভাবে ধরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দরিদ্র পরিবারের সন্তানদের বিবেচনা করা হয়, কেননা তারা প্রতিবাদ করতে পারেন না। বেগুন গরিব মানুষের ফোন ধরে এটা যেমন লপ্পাই আর ফাঁতে আসছেন বেগুন কিয়র ফোন গরিব মানুষের ফোন মানে হাইতো না বাদে মানে ইল্লা মানুষের ফোন উগ্র এলমদার ফোনও নাই উগ্র মলি ফোনও নাই মানে কোনো ধরনের এলমদার ফোন নেই বেগুন গরিব মানুষের ফোন 3 স্তর খোলা বানা শিখাই আর মানে বুং তুং ফিটিং করা বুং জিন আসোয়া ঠেং মা ফেললে ঠেং সিঁড়ি জায়গায় বুং খোলা বানা শিখাই আরে লেখা না না খেয়াল না করি বুঙের লেখা না। আমরা এই তরুণদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করতে না পারলেও কৌশলগুলো পরিচিত। 2024 সালের মার্চ থেকে মে অবধি সময়ে অন্তত 2000 রোহিঙ্গাকে কক্সবাজারের শিবির থেকে নিয়োগ করেছিল মিয়ানমার সেনাবাহিনী। একটি দাতা সংস্থা রয়টার্সকে জানায় যে আদর্শিক কারণ, অর্থনৈতিক সুবিধাসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন ও ভয় দেখিয়ে এ ধরনের নিয়োগ করা হয়। রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে অবশ্য মুসলমানদের নিয়োগ দেয়া হয় না বলে জানিয়েছে জান্তা। তবে হিউম্যান রাইটস ওয়াচ ও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সহ বিভিন্ন আন্তর্জাতিক অধিকার গোষ্ঠী জানিয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে লড়তে রোহিঙ্গাদের জোর করে নিয়োগ করছে মিয়ানমার সামরিক বাহিনী। মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস গ্রুপ জানিয়েছে আরাকান আর্মিও মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়তে আইন বহির্ভূতভাবে রোহিঙ্গা সহ জাতিগত সংখ্যালঘুদের ব্যবহার করছে। প্রতিবেদনে বলা হয়েছে নিয়োগপ্রাপ্তদের সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়া ছাড়াও কঠিন এবং বিপজ্জনক কাজ করতে হয়, যেমন জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময় গোলাবারুদ বহন এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষা খনন। তবে আরাকান আর্মিও এই অভিযোগ অস্বীকার করেছে। Arakan army was a revolutionary army for the Rakhine state, for Arakan as a whole. But now, I see Arakan army as an ethno-nationalist armed group, armed movement within Rakhine state, promoting Buddhist nationalism and alienating Rohingya and other diverse minority groups. I mean, they publicly say it, their leadership said it. After Burma or Myanmar military, their second enemy is the Rohingya. বিশ্লেষকরা মনে করেন আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নেয় সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের অবস্থা আরও সঙ্গীন হয়েছে। তবে এই পরিস্থিতি দৃশ্যত রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে একত্রিত করেছে, যারা অতীতে কক্সবাজারে শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভ্যন্তরীণ লড়াইয়ে ব্যস্ত ছিল। 2024 সালের নভেম্বরে গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে একত্রে কাজ করার ঘোষণা দেয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। তারপর থেকে তাদের মধ্যে অন্তঃকোন্দল অনেক কমে গেছে এবং তারা নিজেদের শক্তি বাড়াচ্ছে। এবং দিল মোহাম্মদ নামের নতুন এক রোহিঙ্গা নেতার আবির্ভাব ঘটেছে, যিনি প্রকাশ্যে আরাকান আর্মির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ঘোষণা দিয়েছেন। তবে তিনি মিয়ানমারের সামরিক বাহিনীপন্থী এক বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত। এই সামরিক বাহিনী অতীতে অনেকবার রোহিঙ্গাদের আক্রমণ করেছে। রাখাইনের সীমান্ত অঞ্চলে আরাকান আর্মির চৌকিতে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরসা হামলা করার খবর শোনা গেছে। 2017 সালে আরসার বিরুদ্ধে রাখাইনে বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলার অভিযোগ রয়েছে, যার প্রেক্ষিতে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর বর্বর দমনপীড়ন করেছিল। আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গত বছর হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে। When it's come to ARSA in particular, the Rohingya have very mixed understanding and view on them. Some people believe that they are fighting for the Rohingyas' rights, but at the same time, many people also believe that their tactics and their strategies are harming the Rohingya more. Their failed strategy has enabled the junta to justify clearance operations, thus the genocide, and thus displacing nearly 1 million people. And now
the Arakan army is doing the same thing, using these as their attacks as an excuse to impose collective punishments against the Rohingya. Father. বিশ্লেষকরা মনে করেন যদিও রোহিঙ্গা গোষ্ঠীগুলো এখন একত্রিত হয়েছে, তারপরও তাদের পক্ষে তাদের ঘর হিসেবে বিবেচিত উত্তর রাখাইন দখল করা সম্ভব হবে না। তার চেয়ে জাতি হিসেবে তাদের পরিচয় বেশি গুরুত্ব পাচ্ছে। What we recently have seen is that Rohingya resistance groups are also, which have been forming recently only, that they have also been using religious language, including framings of the resistance as jihad. This is a very recent phenomenon. There's also no evidence of connections to like international jihadist groups. At the same time, it of course adds fuel to this fire of the conflict. It is true that majority of the Rohingya are the Muslim. However, my understanding of any of these groups is that their goal, their objective is to fight for their ethnic nationality and ethnic rights as Rohingya. It is not about Islamic ideology or movement. গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা সরকার গত বছর জানিয়েছে যে 1,80,000 রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার যোগ্য। বাংলাদেশ সরকার বিগত বছরগুলোতে মিয়ানমারের কাছে যে 8 লাখ রোহিঙ্গার তালিকা দিয়েছিল, সেই তালিকা থেকে এদেরকে চিহ্নিত করেছে জান্তা সরকার। তারা জানিয়েছে আরও 70,000 রোহিঙ্গার যাচাই বাছাইও শেষের পথে। বাংলাদেশ জানিয়েছে মিয়ানমার তালিকায় থাকা বাকি 5.5 লাখ রোহিঙ্গার যাচাই প্রক্রিয়াও দ্রুত শেষ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। মিয়ানমারের এই ঘোষণা বাংলাদেশের মধ্যে আশার সঞ্চার করলেও বিশেষজ্ঞরা মনে করেন রাখাইনে রোহিঙ্গারা ফেরার মতো পরিস্থিতি নেই। I think the existing condition is very fragile, and then so nobody can guarantee, the safe and the voluntary and returns in dignity to their area. So I think at least, some regional countries as well as some regional powers may need to guarantee for their safeties. Especially China is quite important as well, the Bangladesh or maybe ASEAN. I think with this very complex conflict that is going on in Rakhine State, between the Myanmar military and the Arakan army, and then also some armed Rohingya groups, there wouldn't be a way to ensure that the Rohingya community is safe in the Rakhine State at this point in time. অনেক রোহিঙ্গা শরণার্থী এমন দেশে ফিরতে চান না যেটি এখনও তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। সেখানে যদি জাতিসংঘ যদি একটু হারার চাইলে হেলাপ করে, বাংলাদেশে যদি পুরা বিশ্ব মিলি যদি জাতিসংঘ যদি হেলাপ করে আর নিরাপদ জানার মালার নিরাপদ দিয়ে আর অধিকার দিয়ে যদি ফাটাই বলা চায় আর 100% এখন যাই বলা প্রস্তুত। আর যাই না আর দিন হারি তারি গিয়ে হিন্দে আর জাতিসংঘ আর ঘর বাড়ি মানে বিড়া বাড়ি বেকিং ফাইলে আর ফুজিয়ে এখন আছে দিন বেকিং শান্তি করে যাই ফাইলে দিলে যাই না আর বড় দিলে যাবান একবার লই যাইব আবার মারি ফার করাইব হাড়ি ফেলের এখন আত্মীয়রা আছে দিন বেকুন হাড়াছিরা ঘরের তোদের জুলুম আজকার তাইলে আর যাইবা কিছু নাই। এরকম জটিল পরিস্থিতিতে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য কোনো আশার আলো দেখা যাচ্ছে না। তারা কি ভবিষ্যতে রাখাইন সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে? যদিও বাংলাদেশ কূটনৈতিক চেষ্টার মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠাতে চাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ব্যাপারে বিশেষ আগ্রহ আছে বলে দৃশ্যমান হচ্ছে না। রোহিঙ্গারা কার্যত এমন এক সংঘাতের মধ্যে আটকে গেছে যেখানে উভয় পক্ষই তাদের উপর দমনপীড়ন চালাচ্ছে, আবার তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহারও করতে চাচ্ছে।